দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার প্রক্রিয়া কতদূর, কোন পথে রাজনীতি, এইসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি আছেন, আমি শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এবং আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার কাছে আসি। নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ চেয়েছেন আপনার দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলছেন স্থানীয় সরকার নির্বাচনের স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাচার পুনর্বাসিত হতে পারে। বিএনপির বক্তব্য একদম স্পষ্ট। বিএনপির কথা কি শুনতে চাইছে না সরকার? কারণ দীর্ঘদিন ধরে বলছে সরকারের সঙ্গে কি বিএনপির কোনো দূরত্ব তৈরি হচ্ছে কিনা। আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমাদের কথা সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার সাথে যিনি আছেন আমি ওনার আলোচনা প্রায় সব সময় শুনি। আমার সিনিয়র সাংবাদিক আজিজ ভাই, এবং খুব যুক্তি দিয়ে কথা বলেন। আমি আজকে ওনার সাথে বসতে পেরেছি, সেই কারণে আমি আনন্দিত। দেখেন, ওই একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। এটা আমরা একদম ক্লাস 6 থেকে যখন ইংরেজি লেখাই তো আমাদেরকে, এখন তো 1 থেকে ইংরেজি, তখন আমাদেরকে 6 থেকে ইংরেজি পড়াইতো। মর্নিং শোজ দ্য ডে, এই প্রতিপাদ্য শব্দটি বাংলাদেশে যারা প্রথম বুঝতে পারছে তারা তাদের দল, তাদের নিজেদের পরিধি, নিজেদের বন্ধু বান্ধব দ্বারা অনেক বেশি হয়েছে, তিরস্কৃত বলবো না, অনেক বেশি মানে শাসনের শিকার হয়েছে। তুমি এত কথা বলো কেন, আগে আগে কথা বলো। দলও বলছে না, কথাটা একটু বেশি আগে হয়ে, ইত্যাদি ইত্যাদি কত কথা। ফজলুর রহমান কথা বলে, বেশি আগে কথা বলে। আজকে 9 মাস পরে দাঁড়ায় আমি বলতে চাই যে আমি যে বুঝেছিলাম সকালবেলায়, যে বুঝেছিলাম জনাব ইউনূস সাহেবের সরকার এই দেশে খুব সহজে যাবেন না। তারা একটা ভিন্ন মাত্রা, ভিন্ন একটা উদ্দেশ্য নিয়ে সরকার এসেছে, সরকার পরিচালনা করেছে। আমরা যেটা মনে করেছিলাম যে ইউনূস সাহেবকে আমরা না, ছাত্ররা ফ্রান্স থেকে আইনা, প্যারিস থেকে আইনা, উনি কিছুই জানতো না, একবারে অবুঝ ছিল, ক্ষমতায় বসায় দিল, প্রধান উপদেষ্টা করলো। আমি হাততালি দিলাম সবচেয়ে জোরে। আমার চিন্তার মধ্যে ছিল উনি কিছুই, একদম দুধের মতো সাদা ছিল উনি। কিন্তু আজকে এইটি মনে হচ্ছে, উনি যে ওই দিনও বললো, আমি এটা বিশ্লেষণ করি নাই, উনি যখন আমেরিকায় গিয়েছিলেন ওই ছেলেদেরকে নিয়ে, আমিও তখন আমেরিকায় ছিলাম। আমি প্রথম একটা ইংরেজি শিখলাম, ইংরেজি তো অত ভালো করে পড়ি না, বাংলা মিডিয়ামের ছাত্র, গ্রাম থেকে আসছে, মিটিকুলাস প্ল্যানিং। তখন আমার মনে হয় না উনি এই কথাটা কেন বলতেছে, উনি এইটার সাথে আছে, এটা কিন্তু আমি বিশ্বাস করিনি। কি প্ল্যানে, তখনও ধরে ফেলছিলাম যে একটা প্ল্যান হয়েছিল, কিন্তু উনি এটার সাথে আছে এটা আমি বিশ্বাস করি না। এখন আমি বিশ্বাস করি বা না করি, এটা দেবালোকের মতো স্পষ্ট যে 5ই আগস্ট কেন্দ্রিক যে পরিবর্তন হয়েছে, যা হয়েছে, খারাপ ভালো আমি বলবো না, যা হয়েছে সব কিছুর সঙ্গে ইউনূস সাহেব শুধু জড়িত ছিলেন তাই না, উনি ওই মিটিকুলাস প্ল্যানিংয়ের সাথে উনার প্রধান সংযুক্তি ছিল। সেই মিটিকুলাস প্ল্যানটা আস্তে আস্তে আমাদের সামনে আসছে। সেই প্ল্যানটা কি, একটা তত্ত্বাবধায়ক সরকার বা একটা ইন্টারিম গভর্নমেন্ট হলে তাদের উচিত, আমাদের মতো দেশে যেখানে 3বার মানুষ ভোট দিতে পারে নাই, বিশেষ করে পার্লামেন্ট ভোট, 30 বছরের ছেলেটি পার্লামেন্ট ভোট কিভাবে দিতে হয়, কোন মার্কা, এটি জানে না, যেখানে সবাই আকাঙ্ক্ষিত এবং খুব উদ্গ্রীব আকাঙ্ক্ষা নিয়েছে, অপেক্ষা করতেছে একটা ভোট দিব। এইখানে ভোটটা হয়ে গেছে এখন সবচেয়ে কি বলবো
ভোটটা হয়ে গেছে, ভোট একটা ইলেকশনটা হয়ে গেছে, ভোটটা হয়ে গেছে একটা সরকারের কাছে মারাত্মক একটা অপ্রিয় ব্যাপার। এটা শুনলে পরেই মৃগী রোগীর মতো, পানি দেখলে যেমন মৃগী রোগীর হৃদয়ে কম্পন হয়, দেহে কম্পন হয়, ভোট এবং নির্বাচনের কথা শুনলে পরেই এই সরকারের এই একটা অবস্থা, মৃগী রোগীর মতো। কিন্তু একটা ইলেকশন তো দিতে হবে আপনাকে। সরকার তো বলছে ইলেকশন দিবে 2026 জুনের মধ্যে দিবে। হ্যাঁ, এটা আমি দেখছি। এটা হলো ওই যে তেঁতুল গাছ লাগানোর মতো কথা। তেঁতুল গাছ এক লোকের কাছে টাকা পাই, প্রতিদিন একজনে আরেকজনের টাকা পায়, সে গিয়ে প্রতিদিন তাগিদ করে টাকাটা দিয়ে দাও। বিরক্ত হয়ে আরেকদিন এই যে লোক মানে ধার নিছে টাকাটা, সে গিয়ে বলছে এই মেয়ে তুমি টাকা কিন্তু তোমার রেডি, তুমি কালকে আমার বাসায় এসো, তোমাকে টাকা কিভাবে দিব সব বলে দিব। গেছে, হ্যাঁ আমার চাচা মেয়ে আমার টাকা দিয়ে দিব, তখন সে কতগুলা তেঁতুলির বিচি নিয়ে আসছে। এই যে দেখো কালকে বড়বাজার থেকে তেঁতুলের বীজ নিয়ে আসছি, আজকেই লাগাই দিব এবং এখান থেকে চারা হবে, তেঁতুলের গাছ হবে, সেই তেঁতুল এবং গাছ বিক্রি করে তোমার টাকা দিয়ে দিব, তোমার এটা চিন্তা করার কোনো দরকার নাই। এই যে তেঁতুল গাছ বিক্রি করে টাকা দেওয়ার যে কথাটা, এইটা উনি কিভাবে বলতেছে জানি না, কিন্তু ওনার আশেপাশে আজকেও আপনারা দেখেন, আজকে তো শুক্রবারটা তো আমাদের দেশে হয়ে বসছে আল্লাহ খুদার নাম নেওয়া যতটুক গুরুত্বপূর্ণ না, যতটুক প্রয়োজনীয় না, তার চেয়ে হলো বায়তুল মুকাররমের মসজিদ থেকে মিছিল বাইর করা বা বিভিন্ন মসজিদ থেকে মিছিল বাইর করাটা হয়ে গেছে আমাদের এখন প্রধান কর্তব্য। তো আমি যে কারণে বলি, ইউনূস সাহেব ইলেকশনটাকে প্রলম্বিত করবেন, ইউনূস সাহেবের সরকার, উনি চাইলেও পারবেন না। কারণ আমি সবসময় বলি, উনি হইলে উনার একটা প্ল্যান আছে এবং সেই প্ল্যানটা দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্ল্যান। তা না হইলে এই যে মোল্লা মৌলভী সাহেবরা যারা একদিন ওনাকে সুৎকুর বলতো এবং সবচেয়ে মহাপাপী বলতো, সেই মৌলানা সাহেবরা, আমি শুনছি নিজের কানে যাকে সুৎকুর বলতে, সেই মৌলানা সাহেবরা এখন হাত তুললে বলে হে আল্লাহ আজীবন ইউনূস সাহেবকে ক্ষমতা রাখে। বলেন আলহামদুলিল্লাহ। অন্তত শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকতো ততদিন আল্লাহ ইউনূস সাহেবকে, এই যে মাঠে মাঠে বক্তৃতা করিয়া 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 একদল মানুষকে কনভিন্স করতেছে, কনভিন্স না, এদেরকে পাগল করতেছে, মহাপাগল। এরা তো এমনি করতেছে যে ক্ষমতাটাকে প্রলম্বিত, এরা তো একটা আছে ইউনূস সাহেব ক্ষমতায় থাকবে। এরপর দেশের ভিতরে এবং বাইরে জামাত এবং তাদের যে সহযোগী লোকজন এবং তাদের যে ইউটিউবে এইসব প্রচার অথবা অপপ্রচার করিয়া ইলেকশন যারা করবে, একটা হইলো তারা হইলো গণবিরোধী, 2 নম্বর হইলো তারা ভারতের দালাল। কেন ভারতের দালাল? ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একবার বলছিল যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে আমাদের আলোচনা সঠিক হবে, কাজে ইলেকশনটা বাংলাদেশে হওয়া উচিত। কাজে যেহেতু জয়শঙ্কর ইলেকশনের কথা বলছে, বাংলাদেশের ভিতরে বিএনপি বা যেই কথা বলুক, ফজলুর রহমান হোক আর তারেক রহমান হোক, যেই কথা বলুক সে হইল জয়শঙ্করের মতো কথা বলো, জয়শঙ্করের কাজে সে জয়শঙ্করের দালাল, সে হইল ভারতের দালাল। ভারতের লোকেরা যেহেতু বলে পূর্ব দিকে সূর্য উঠে, এটা বলার সঙ্গে সঙ্গে বলা হবে বাংলাদেশে, এটা বললে পরে বুঝে যাবে আমরা সবাই ভারতের দালাল। চরম সত্য কথাটাও এখন কিছু লোকের মিথ্যার বেসাতির কারণে ঢেকে যাচ্ছে, এই দেশে অন্ধকারে তলিয়ে যাচ্ছে দেশ। বিএনপির কথা কি সরকার শুনতে চাচ্ছে না, নাকি বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে? আমি একটা টক শোতে বলছি কালকে, বিএনপি সরকারি দল না তো, এটা তো বিশ্বাস করে না, এটা তো অন্তর্বর্তী সরকার, নিশ্চয়ই সরকারি দল না, আবার বিএনপি বিরোধী দল না, কিন্তু বিএনপির চিন্তা ভাবনা তার কিছু কর্মসূচি তো আছেই। সেই কর্মসূচিটা হলো, আমি যখন দেখতেছি নির্বাচন হইলে পরে আল্লাহর যদি রহমত হয়, মানুষ দয়া করবে বিএনপিকে এবং তারা মেজরিটি পায় ক্ষমতায় যাবে, ক্ষমতায় বা দায়িত্বে যাবে, রাষ্ট্রীয় দায়িত্বে আমি যাইতে পারি। আপনি এটাকে বিনা কারণে আজ দ্বিতীয়া কাল তৃতীয়া পরশু মঙ্গলবার প্রভু না 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 ওই যে বেহুলা সিনেমার গানের মতো গান গাইবেন যে ইলেকশন দেওয়া যাবে না, এটাকে প্রলম্বিত করবেন। আর বিএনপি তো এটা একটা সন্ন্যাসীদের কোনো দল না, অথবা এমন কোনো দল না যে ঠিক আছে আমরা এই কিছুই চাই না, হ্যাঁ আমরা এই দেশে শুধু স্লোগান দিয়ে রাজপথে মিছিল করিয়া নিজেরা মারা যাব, ইলিয়াস আলীরা হারায়া যাবে, হাজার হাজার লোক আমরা জেলখানায় যাব। আর ওই ইউনূস সাহেবের মতো বা ওই যে ছেলেপেলেরা যাদের 3 টাকা ছিল না 311 কোটি টাকা হয়েছে,
যাদের এক টাকার 14 আনা দিয়ে বা 2 টাকা দিয়ে হলে ভাত খাইতে ডাল খাইতে পারতো না, সেই ছেলেদের 2 কোটি টাকার গাড়ি হয়েছে। এদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য শুধু এদের না, এদের বাপেদের গ্রামে গ্রামে বাপ মায়েরা দোকান খুলে বসছে। এরাও ধরে নিলাম সমন্বয়ক যারা, এদের সেই সাহস শক্তি বা এদের সেই অবদান ছিল। কিন্তু এখন সমন্বয়ক নামদারি এবং বৈষম্য বিরোধী ছাত্র নামদারি, আর ওই যে এখন যে এটা কি পার্টি কয়, এনসিপিটার ওটা হইল ন্যাশনাল চিলড্রেন পার্টি নাকি না, এনসিটা তো হইল এটা সিটিজেন্স পার্টি। ও সিটিজেন পার্টি, ন্যাশনাল সিটিজেন। আমার আবার এদেরকে দেখলেই মনে হয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি। এই নাম কইয়া আমি আপনাকে বলি, আল্লাহর দোয়াই লাগে, আমি সবাই ইউনূস সাহেব, আপনি অনেক বড় মাপের মানুষ, কিন্তু আপনি টোটাল সমাজটাকে ধ্বংস করে দিচ্ছেন। এই যে সমন্বয়ক বা বৈষম্য বিরোধী বা এনসিপির ছেলেদের নামে একদম নিচে নায়েব তহসিলদার, অ্যাসিলেন্ট, ডিসি থেকে ধরে উপর পর্যন্ত, এইটা একটা ছক। কে কোথায় বদলি হবে, কে কোথায় পোস্টিং পাবে, আমি আপনাকে এই কথাটা 1 সেকেন্ডে বলে ফেলি। এই সমস্ত বদলি, পোস্টিং, ঘুষ খাওয়া সমস্ত কিছু এই ছোট ছোট দলগুলা করতেছে। কাজেই দেখবেন তারা হলো রাজপ্রাসাদের মালিক হয়েছে, এবং রাজপ্রাসাদের মালিক হয়ে বাংলাদেশের রাজনীতিকে তারা কলুষিত করতেছে, যেটা 5ই আগস্টের জন্য সবচেয়ে কলঙ্কজনক। আসবো আমি আপনার কাছে। আমি একটু জনাব এম এ আজিজ আপনার কাছে আসি, যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ আবারও চেয়েছেন, এবং বিএনপির পক্ষ থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সংস্কারের আগে তো নির্বাচন হচ্ছে না, সংস্কার যতটাই হোক এটি মোটামুটি ঐকমত্য কমিশনের সঙ্গে বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। রোডম্যাপ নিয়ে কি সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব তৈরি হচ্ছে এমন মনে হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। দূরত্ব হচ্ছে, দূরত্ব হবেই, এবং শেষ পর্যন্ত দলগুলোকে রাস্তায় নামিয়েই ছাড়বে। কারণ আপনি দেখেন, সম্প্রতি আল জাজিরাতে সাক্ষাৎকার দিয়েছে। আল জাজিরার সাক্ষাৎকারটা আমার কাছে আছে, আমি পড়লাম যে অন্তর্বর্তী সরকার এখনো জনগণের কাছে ভালো সমাধান। জনগণ অন্তর্বর্তী সরকারকে এখনো চলে যেতে বলছে না। এটার অর্থটা কি? এই যে 5 বছর, উনি তো পৃথিবীর শ্রেষ্ঠ পিয়ারম্যান, হয়তো যেখানে যায় সেখানে লোক ফিট করা থাকে, 5 বছর থাকেন, 5 বছর থাকেন, 5 বছর জিকির উঠায় ফেলছে। 5 বছর আনইলেক্টেড লোক কিভাবে থাকবে, কেমন করে থাকবে? এই সরকার মনে করছে যে বাংলাদেশটা তাদের 24 জনের, ধরেন করিডোরের মতো জায়গা, তারা সিদ্ধান্ত নেয় গোপনে। গোপনে কি করে নেয়? জাতিসংঘের মহাসচিব আসছিল, 1 লাখ লোক নিয়ে, রোহিঙ্গা নিয়ে ইফতার করছে, এবং প্রেস উইং থেকে বলা হয়েছে যে এই যে জাতিসংঘের বিষয়টা আন্তর্জাতিক পরিসরে আলোচনা আসবে, যেহেতু জাতিসংঘের এটা গুরুত্ব বাড়ানোর জন্য তাকে আনছে। এরপরেই আমেরিকান 2 অফিসিয়াল আসছে, ডেপুটি মন্ত্রী, গোপনে আলোচনা হয়েছে। এরপরে আসছে করিডোর, শর্ত দিছে, শর্ত প্রকাশ করে না। বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে, একটা ব্যক্তিকে আশ্রয় দিতে পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে আপনার তাকে রেখে দিছে, আর আমাদের বাংলাদেশে করিডোর দিয়ে দেয়, একটা ভূখণ্ড দিয়ে দেয়। সেটার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত না, বসায় রাখছে এই লোকগুলা, আপনার একটা করিডোর দিয়ে দিচ্ছে। রাজনৈতিক দলগুলো, সব দলগুলো তাকে বসাইছে না, সব দলকে ডাকলেই তো হতো, আলোচনা করলেই তো হতো, সবগুলোকে অবজ্ঞা করে। এরা মালিক, বলেন আপনি। তো সুতরাং এরপরে যদি আপনি 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য আমাদের কোনো কান্নাও নেই, প্রীতিও নেই। আপনি বলেন না দেশের কোন সেক্টরটা ঠিক আছে? ওয়ার্ল্ড ব্যাংক ফোরকাস্ট করছে 3.3 জিডিপি গ্রোথ হবে, দুর্ভিক্ষতা আসতেছে, সামনের বছর 3.3 জিডিপি। আমাদের জিডিপি গ্রোথ 6.5 থেকে 7% সবসময়। আপনার এটা বাড়ার না বাড়লো, একমাত্র প্রবাসী আয় ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কোনো বিনিয়োগ নাই। IMF লোন স্যাংশন করে দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার, সেই IMF-এর চুক্তি আটকায় গেছে। কারণ IMF-এর চুক্তি আটকায় কখন? যখন ধরে নেওয়া হয় এই লোন ফেরত পাবো না, তখন আটকায়। এবং IMF শর্ত দিয়ে গেছে, সব ভর্তুকি উঠাও, সব কর উঠাও। এখন সব ওই যে গ্যাসের দাম বাড়াইছে, বিদ্যুতের দাম, মার্কেট প্রাইস বাড়া শুরু করে দিছে। আপনার কোনো কিছু ঠিক মতো নাই। এখন ওই যে এনসিপি বলতেছে
প্রশাসনে নাকি সব বিএনপির লোকজন, ইলেকশন করবো কেমনে, তারা ইলেকশন করবে না। আরে ভাই, তোরা ইলেকশন করে লাভ কি? আমির নির্বাচনে আওয়ামী লীগের 3টে বড় বড় নেতা দিয়ে পার্টি করছিল, কিংস পার্টি, একটারও জামানত থাকে নাই। আর এই ছেলেগুলো তো অঙ্কুরে শেষ হয়ে গেছে চাঁদাবাজি করে। এবং এরা যাদের সাথে যাবে সেই দলও ডুববে। এই যে জামাতের সাথে একটু খাতির আছে না, এই জামাতও এদেরকে সাথে নিয়ে ইলেকশন করলে জামাতও ডুববে। তো সুতরাং এই জন্য আমি বলছি যে এখন যে পরিস্থিতি আসছে, তাকে ওই যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন যে নির্দিষ্ট রোড ম্যাপ আগে এখন সুনির্দিষ্ট বলছে। কারণ হচ্ছে বগ্গি চগ্গি চলবে না, এগুলা বিএনপি পড়ছে ফাটা বাঁশের চিপায়। বিএনপির মতো দল মাঠে নামলে ফু দিলে উড়ে যাবে 16-24 জন, অথচ নামতে পারতেছে না, তখন রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। এই সমস্যায় পড়ছে। তো এই জন্যই বড় আকুতিমিত বিএনপি করতে দেখছি। দূরত্ব কি তৈরি হচ্ছে? হ্যাঁ, দূরত্ব তো তৈরি হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকার ছাড়বে না। বিবিসি রিপোর্ট করছে তো, সরকারের ভিতরে সরকার আছে, একটা গ্রুপ নির্বাচন দিতে চায় না এবং সরকারের থেকে যেতে চায়। এবং আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূসই সেই গ্রুপের নেতা। উনি আপনি চিন্তা করেন, সারা দেশটাকে তার ব্যবসায়িক কেন্দ্র বানাইছে। গ্রামীণ ব্যাংকে 666 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে। গ্রামীণ ফোনের 4000 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে। আপনার গ্রামীণ ব্যাংকের 25% সরকারি শেয়ার ছিল, এটারে 5% করে দিছে। এছাড়া তো ইউনূস বিশ্ববিদ্যালয়, ইউনূস অমক টমক করতেইছে। তো উনি তো আসলে 6 মাসের জেল হয়েছিল, জামিনের শর্তে উনি বেল পেয়েছিল। উনি নৈতিকভাবে তো রাষ্ট্রপ্রধান হতেই পারে না, সরকার প্রধান হতেই পারে না। উনি তো হয়েছে, ওনার তো নৈতিকতার নিয়েও প্রশ্ন আছে। এখন আচ্ছা, আমি একটু বিরতি থেকে ফিরে এসে আলোচনা ফিরবো। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার কাছে আসি। ঐক্যমত কমিশন আসলে ঐক্য ধরে রেখে কতটা এগোবে নাকি আরো পেছাবে? গণতান্ত্রিক ধারায় ফেরার অপেক্ষা কি আরো বাড়বে বলে মনে হচ্ছে? আমাকে আপনি যাই মনে করেন, 1 নম্বর হইল যে ঐক্যমত কমিশন যার নেতৃত্বে করা হয়েছে, নামটা উপরে জনাব মোহাম্মদ ইউনূস সাহেবের আসছে, কিন্তু তারপরের নামটা হইল যিনি এইটাকে মূলত গাইড করতেছে, তার নাম হইল জনাব আলী রিয়াজ, ডক্টর আলী রিয়াজ। আজকে আর আমার বলতে দ্বিধা নাই যে আলী রিয়াজ সাহেবদের মতো লোকেরা আমেরিকার নাগরিক হিসাবে আসছে এই দেশটার একটা ওই যে একটা মিটিকুলাস প্ল্যান নিয়ে আসছে। তারা সংস্কার হলো এখন নির্বাচনকে পিছানোর জন্য হলো সবচেয়ে বড় একটা অস্ত্র এবং বাহানা। কোন সংস্কারী দেশে হবে এটা আমি মনে করি না। হয়তো দুইটা একটা সংস্কার যেটা আপনার সরকারের কথা বিশ্বাস করতে পারছেন না কেন? এটা তো বিশ্বাসের মতো সরকার না। এটা কি সরকার? তো সকাল বিকাল বাটপারের মতো কথা বলে, তো বাটপার। ওই যে গ্রামের দোকানদাররা কসম করে কয়, স্যার আপনার কাছে একটা জিনিস বেচতেছে 1 টাকা লাভ হবে, কসম করে কইলাম। তো বাটপারই করে। ওই যে আদম ব্যবসা করে যারা, আদম ব্যবসায়ী উপরে তো বৈশা থাকে যারা মালিক, নিচে পাঠায় এজেন্টদেরকে গিয়া বলে যে এই টাকা দিবা 7 লাখ, সৌদি আরবে পাঠায় দিমু, কাতারে পাঠায় দিমু 42,000 টাকা বেতন, কতদিন লাগবে? আর এই টাকা দেওয়ার পরে 15 থেকে 20 দিনের মধ্যে চলে যায়। 6 মাস যখন আর খুঁজ পায় না, তখন খুঁজে বেড়ায় এইগুলারে, এজেন্ট গুলারে, আদম ব্যাপারীর এজেন্ট। এরা মিথ্যা কথা ছাড়া কোনো কথা বলে না। যদি কোনো সময় ধরেন, তখন কইব ভাই কালকে সকালে আপনার টাকা দিয়ে দিব কিছু। কালকে সকালে গিয়ে তার দেখবেন তার বাড়িতে তালা মারা। 6 মাস ঘুরাইব। আপনি এইসব এই চিটারদেরকে আপনি দেশেই পাইবেন না, কোথাও পাইবেন না। খুঁজা টাকা নিচে। আমি তাদেরকে এত ছোট করতে চাই না, কিন্তু একটা দেশের প্রধান ব্যক্তি এবং তার সাথীরা, আমি সবসময় বলি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা যদি প্রতিদিন সকালবেলায় মিথ্যা কথা বলে, তাহলে দেশের ধ্বংস, তাদের ধ্বংস, এটা অনিবার্য। আমি একটা কথা বলছিলাম, শেখ হাসিনা দিনে 2টা সত্য কথা বলে। একটা হলো ঘুমানোর আগে বলে যে দরজাটা লাগা, আর সকালবেলা ঘুম থেকে উঠে তার যে সিকিউরিটিকে বলে দরজাটা খুলো। আর কোনো সত্য কথা শেখ হাসিনা বলে না, যার কারণে তার পরিণতি হবে ভয়াবহ।
এই সরকার কোনো সত্য কথা বলে না। সত্য কথা যদি বলতো, ইউনূস সাহেবের কি দরকার? ইউনূস সাহেবের দরকার এখন এই 85 বছর বয়সে একটা সম্মান নিয়ে সারা দেশে বিদেশে উনার বেঁচে থাকা, এবং এই সম্মানের প্রথম এবং প্রধান শর্ত হইল উনি সবাইকে ডাইকা দুইটা জিনিস বলবে, আমি কালকেও বলছি। এক, যে আন্তর্জাতিক রাজনীতির প্রেসার আমি থামাইতে পারতেছি না, আমাকে এখানে করিডোর দিতে হবে, মানবিক করিডোর। আপনারা সবাই মিলে বলেন, সবাই মিলে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়, আচ্ছা দেন করিডোর দিবে, আর যদি না করে তো তার কি দোষ? কিন্তু সেটা কারো কথা মানবে না। এই কারণে মানবে না কারণ এটার উপরে তার ক্ষমতায় থাকা না থাকা নির্ভর করতেছে। এক। 2 নম্বর হইল, উনি যদি খুব অমানুষ হইতো, ফেয়ার, খুব বেশি ফেয়ার মানুষ, এবং সেই মানুষ হইতো, চট্টগ্রামে তো আরো অনেক মানুষ আছে, ছিল তার পূর্বে অনেক মানুষ, ওদের নাম আমি নাইবা বললাম। উনার চেয়েও আমার কাছে এখন মনে হয় মহাগুণী এবং মহাজ্ঞানী মানুষ ছিল চট্টগ্রামে একজন, তার নাম জনাব আবুল ফজল। আবুল ফজল, যিনি একসময় চট্টগ্রাম ইনস্টিটিউট বিসি ছিলেন, ইত্যাদি ইত্যাদি। পরবর্তী সময় জিয়াউর রহমানের অ্যাডভাইজার ছিলেন। আবার মৃতের আত্মহত্যা নামে একটা টপিক থেকে আবার ওখান থেকে পদত্যাগ করছিলেন। এদেরকে দেখলে মনে হইতো আবুল ফজল, আহমদ শরীফ, এবং তারও সাথী জনাব ইউনূস সাহেবের সাথী 2 জন লোক আছে আরো, এনজয় করতেন তারা পৃথিবীতে। আমার কাছে মনে হয় এখনো শ্রেষ্ঠ একজন হইল জনাব ফজলে হাসান আবেদ, আর একজন হইল ওই যে রাস্তা দিয়ে হাঁটতো বিশ্ব, আমার কাছে মনে হচ্ছে তারই নোবেল পাওয়া দরকার ছিল, জনাব জাফরুল্লাহ চৌধুরী। জীবন যৌবন সব মানুষের জন্য দেয়া গেছে, সেই সব লোকগুলা কেউ না। এখন এদেরকে আমার মনে হয় ইউনূস সাহেব শুধু একটু প্রধান উপদেষ্টা ক্ষমতা থাকার জন্য, এইটুকের জন্য সারা দেশটাকে অন্ধকারে উনি নিমজ্জিত করতেছেন, সারা জাতিকে উনি সিভিল ওয়ারের দিকে নিয়ে যাচ্ছেন বলে আমার মনে হয়। এটা যদি দীর্ঘদিন চলতে থাকে, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলছে যে অনির্দিষ্টকালের জন্য আমরা কিন্তু কোনো ধরনের অন্তর্বর্তীকালীন সরকারকে টিকিয়ে রাখার জন্য আস্থা রাখা যৌক্তিক নয়, যৌক্তিক হবে না। এবং যদি দল যদি সিদ্ধান্ত নিয়ে নেয়, যদি সিদ্ধান্ত নেয় যে না আমরা বিরোধী দল এই ইউনূস সাহেব সরকারের, এবং আমরা বিরোধী দল থেকে ওনাকে একটু বাধ্য করব এই দেশে গণতান্ত্রিক পথে মানুষকে নিয়ে যাওয়ার জন্য এবং নির্বাচন দেওয়ার জন্য, ইটস এ ম্যাটার অফ ডিসিশন অনলি। এইটা একমাত্র সিদ্ধান্তের ব্যাপার এবং তারেক রহমানের ইচ্ছার ব্যাপার। আমি কথাটা খুব ক্লিয়ারলি বললাম। বিএনপি যদি মাঠে নামে এখন কিন্তু মাঠে আর আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগের মতো এত বড় সংগঠন গ্রামে গ্রামে, এই যে শহরে মহল্লায় বৈশাখ আন্দোলন করতেছে, মানে আমি 100 লোকের নাম বলবো যারা আওয়ামী লীগ করতো, তুলার বস্তার মতো উড়ে গেছে আন্দোলনের সামনে, তুলার বস্তার মতো। আর ইউনূস সাহেবরা, তার লোকেরা ওই যে এনসিপি করে, ন্যাশনাল কি পার্টি, এরা থাকবে সামনে। আর ওই যে কালো শক্তি, যে কালো শক্তি তো সকালবেলায় আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কইয়া মাঠ থেকে চুপ করে যাইব। কালো শক্তি আমি বললাম, সেই শক্তিটা একটু যত বেটাগিরি করুক। কাজে আমি মনে করি যে এই দেশের একমাত্র সমাধান হইল নির্দিষ্টভাবে একটা রোড ম্যাপ দিয়া ইলেকশনের ব্যবস্থা করা, এবং যারা মেজরিটি হবে তাদের কাছে দায়িত্ব দিয়ে তার করা। সংস্কার সবচেয়ে অজনপ্রিয় শব্দ হবে, আর সমন্বয়ক, এই 2টা শব্দ। সংস্কার হইল যখন মানুষ বাহানা করবে তখন একজন আরেকজনকে বলবে আরে তুই তো সংস্কারের মতো কথা করছিস, আর সমন্বয়ক হইল যখন বাটপারি করবে তখন তুই তো সমন্বয়কের ঘরের সমন্বয়ক রে। এই 2টা শব্দ এই জায়গাতে যাবে, সংস্কার এবং সমন্বয়ক। আমি বলে দিলাম, মনে রাখি। জনাব এম এ আজিজ, ঐক্যমত কমিশনের সঙ্গে ধারাবাহিক রাজনৈতিক দলগুলোর বৈঠক হচ্ছে, ঐক্যে কি কোনো ফাটল, বা যেহেতু একটি সংস্কার ছাড়া, নির্ধারিত বা নির্দিষ্ট কিছু সংস্কার ছাড়া নির্বাচন হচ্ছে না, সেই ক্ষেত্রে আসলে কতটা ঐক্য ধরে রাখতে পারবে, বা নির্ধারিত সময় সেই সংস্কার কাজ কখন শেষ করতে পারবে বলে মনে হয়? ডক্টর মোহাম্মদ ইউনূস, আগে জানতাম তিনি অত্যন্ত দেশের জন্য সম্পদ। ইউটিউবে সার্চ দেন, তিনি বলেছেন, হাত নাড়ায় নাড়ায় বলছেন যে রাজনৈতিক দলগুলি যতটুকু সংস্কারে একমত হয় ততটুকু নিয়ে নির্বাচনে যাব, যদি সম্মত না হয় তা নিয়ে যাব। ওয়েবসাইটে কে কোনটাতে না করলো হা করলো বলে দিব। এখন আলোচনা তো শেষ অলমোস্ট, এখন নির্বাচন দেখ, যেটুকু একমত হয়েছে সেটুকু দিয়ে নির্বাচন দেখ। এখন তো সংস্কার আপনি বলেন
এই সংবিধান সমুন্নত রাখার জন্য এই প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে না? ওনার সংস্কার করলে ওতভঙ্গ হয় না? ওতভঙ্গ হলে কি তারা সরকারে থাকতে পারে? তো ওতভঙ্গ তো করেছে। তারপরেও আপনি দেখেন এই সরকারের নাম দিয়েছি আমি আন্তর্জাতিক সরকার, এর ভিতরে বিদেশি নাগরিক ভর্তি। সংবিধানের 66 অনুচ্ছেদে কোন মন্ত্রী এমপি ডুয়েল সিটিজেনশিপ হতে পারে না, এটা তো হয়েছে। তো এখন আমি রক্ত দিয়ে দেশ স্বাধীন করলাম, ডুয়াল সিটিজেনশিপ কোন এমপি মন্ত্রী কোন সরকারি কর্মকর্তা হতে পারে না, হতে পারে না। তো এখানে আছে সংবিধান তো সংশোধন করতেছে কে? আমেরিকান সিটিজেন। তো আপনার দেশ রক্ত দিয়ে দেশ স্বাধীন করলেন, সেই দেশের সংবিধান সংস্কার করতেছে একজন বিদেশি নাগরিক, যারা সারা বিশ্বের নির্বাচনে ইন্টারফেয়ার করে, বাংলাদেশের না শুধু, সারা বিশ্বে। আপনার এখন ফজলু ভাই ঠিকই তো বলছে, উনি কি বাংলাদেশের পক্ষে? আপনার আনোয়ার সাহেব আসছিল না ব্রিটেনের অ্যাম্বাসেডর হয়ে, হাই কমিশনার হয়ে, তারা বোমও মারছিল। কিন্তু আমরা ওই সময় একটা রাজনৈতিক অস্থিরতা ছিল, আমরা ভাবছিলাম আনোয়ার চৌধুরী আসতেছে তাহলে বাংলাদেশের পক্ষে অনেক কিছু করে দিবে। বাংলাদেশের সে ব্রিটিশ, কড়া ব্রিটিশ হিসাবে যা করার তাই করছে। তো সুতরাং এগুলি বলে তো লাভ নাই। এখন এই জন্যই বলি যে এই সরকারটা এখন আন্তর্জাতিক সরকার, আন্তর্জাতিক স্বার্থ রক্ষার্থে এবং আন্তর্জাতিক চাওয়া পাওয়াকে কেন্দ্র করে এই নির্বাচনটাকে ডিলে করতেছে। এই নির্বাচন আপনি খেয়াল করেন, একবার 1/11-এর সময় ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু রাজনীতি করতে চেয়েছিল, তার নামও ছিল জাতীয় শক্তি রাজনৈতিক দল, লোক আসে নাই, উনি বলছে এটা আমার কাজ না, চলে গেছে বিদেশে। এইবারে যে অবস্থাটা হয়েছে তার ধারণা করা উচিত ফখরুদ্দিন মহিউদ্দিনের সরকার আসার সময় কিন্তু প্রথমে জনগণের সমর্থন ছিল, পরে এখন তারা কোথায়? উনি আমার মনে হয় যে সেই পরিস্থিতি তৈরি না করুক, আগেই ভালাই ভালাই সুনির্দিষ্ট রোডম্যাপ, কারণ উনি আজ পর্যন্ত পরিষ্কার করে নির্বাচনের ব্যাপারে কথাই বলে নাই, একটা কথা বলে নাই। ধন্যবাদ। আমরা এই আলোচনা আবারও ফিরবো একটু বিরতির থেকে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যায় নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনার কাছে আসি, ফ্যাসিবাদের পতন ঘটলেও জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হয়নি। সেই গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে রাজনৈতিক দলগুলো আসলে কতটা হাঁটছে? রাজনৈতিক দলগুলোর মধ্যে সে ঐক্যটা আছে এই মুহূর্তে? এখন সরি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নগুলো আমার দৃষ্টিভঙ্গি থেকে একরকম আমি চিন্তা করি, এর সঙ্গে আপনার দৃষ্টিভঙ্গি বা আজিজ ভাই বা অন্যের কারো দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে। এই যে আপনি বলেন যে ফ্যাসিস্টের পতনের পর থেকে কথাটা বললেন, যে এই ফ্যাসিস্ট কথাটা কিন্তু প্রথম বাংলাদেশে দেশের ভিতরে থেকে শেখ হাসিনা সরকারের উপরে আমি আরোপ করছি ফ্যাসিস্ট। কিন্তু আজকের প্রেক্ষাপট কি এটা প্রমাণ করে না যে 5ই আগস্টের পরে আমরা যারা দায়িত্ব নিলাম, কোনো কিছু না, আমাদেরকে মানুষ দায়িত্ব দিল, আমরা নির্বাচিত না, আমরা কোনো রাজনৈতিক দল না, কিন্তু আমাদের আচার আচরণগুলো এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে জায়গায়, অনেক জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা সরকারের ফ্যাসিস্ট আচরণ এবং বর্তমান সরকারের কিছু আচরণ প্রায় কাছাকাছি চলে যাচ্ছে, যেটা হওয়া উচিত ছিল না। এটা তাদের দায়িত্ব না। তাদের দায়িত্ব, প্রথম এবং প্রধান দায়িত্ব, এক, নির্বাচনের, এবং সেটা জাতীয় নির্বাচন, নট ইউনিয়ন পরিষদের নির্বাচন। দেখেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনটা যে দিবে তারা, বা মিউনিসিপ্যালিটি বা সিটি কর্পোরেশন, দুর্ভাগ্যজনকভাবে বলি, এই যে লোকটাকে বসাইছে আলী রিয়াজ, ওই তো সব করতেছে ওই ইউনূস সাহেবের পরেই তারও, সে একটা আমেরিকান নাগরিক, আমি তাকে চিনি, সেইটা নাই বললাম, চিনা অচেনার কথা না, একজন বিদেশি নাগরিক আমার দেশে আইসা 60 বছর আগে যে আইয়ুব খান 62 সনে যে সংবিধান করছিল, সেইখানে যে বেসিক ডেমোক্রেসির যে প্রবর্তন করছিল, সেই বেসিক ডেমোক্রেসিকে
মানে আবার প্রবর্তন করতেছে ইউনিয়ন পরিষদে, যেটা 69-এর হাজার হাজার মানুষের রক্ত, কোটি কোটি মানুষের আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এর মধ্য দিয়ে আমরা যে বেসিক ডেমোক্রেসিকে বাতিল করিয়া এক ব্যক্তি এক ভোট, জনগণের ভোট, ইহিয়া খান এর সাথে এই যে অবস্থাটা এরা সৃষ্টি করতেছে। আইয়ুব খানের দিনকে প্রতি ইউনিয়নে কিছু মেম্বার হবে, নির্দিষ্ট ব্লকে মেম্বাররা চেয়ারম্যান বানাবে। এখন দেখা যাবে বাংলাদেশের সামাজিক পরিস্থিতি যা হয়েছে, অর্থাৎ ইউনিয়নটাকে নেতৃত্ব শূন্য করে ফেলা হবে। এখানে সব নেতা হয়ে যাবে। 12 জন যদি মেম্বার হয়, 12 জনের নেতা হবে। না হলে কিছুদিন পরে পরে শরীরটারে একটু মুচড় দিয়ে বলবে, চেয়ারম্যান সাহেব ঠিক মতো ব্যবহার না করলে আপনার সঙ্গে আমি থাকতে পারবো না, আপনাকে আবার চেঞ্জ করে ফেলবো। সেই যে আইয়ুব খানের আমলে, আইয়ুব খানের একটা স্লোগান ছিল, আইয়ুব খানের মূলনীতি উন্নয়নের রাজনীতি। আর শেখ হাসিনারও স্লোগানটা এরকমই ছিল, উন্নয়ন চাও বেশি না গণতন্ত্র চাও বেশি। শেখ হাসিনার মূলনীতি আমি দেখতাম লেখা আছে উন্নয়নের রাজনীতি। এই যে আমরা ধীরে ধীরে পাকিস্তানের সেই সব ডিক্টেটরদের আইন সংবিধান ফিরায় আনার যে চেষ্টা করছি, এখন যে আপনি বলতেছেন যে এরা ধরেন ইউনিয়ন পরিষদ ইলেকশন যদি দিয়ে দেয়, যাদের জামাত চাচ্ছে, তাদের লোকজনেরা চাচ্ছে জিনিসটাকে, পার্লামেন্ট ইলেকশনটাকে বিলম্বিত এবং প্রলম্বিত করার জন্য এবং একদম উদাও করে দেওয়ার জন্য, এমনও তারা আইন করতে পারে যে ওই যে যারা মেম্বার যারা হবে তারা ভোট দিয়ে এমপি বানাবো। ওদের তো কথাবার্তা আমি এরকমই দেখতেছি। এত যা ইচ্ছা তা বলতে পারে। যে দেশের পরিবেশ মন্ত্রী বলতে পারে বাংলাদেশের নতুন মানচিত্র হবে, এই দিনে তো তার চাকরি যাওয়া উচিত। আপনি কি চান নাকি বাংলাদেশের নতুন মানচিত্র হোক? যা হোক, আমি যে কথাটা বলতে চাই, তারা এইভাবে যে আচরণগুলো তারা করতেছে, মানুষকে না জিজ্ঞাসা করিয়া একটা দেশের একটা বিশাল করিডোর, যে করিডোরটা দিলে পরে আমার দেশের স্বাধীনতা শুধু হুমকির সম্মুখীন হবে তা না, আমার দেশের স্বাধীনতা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে। সেই করিডোরটা আপনি কাউকে জিজ্ঞাসা করলেন না। প্রথমে বলছে দিয়ে দিছি, পরে যখন বিএনপি বা অন্যান্য দল বলছে যে আমাদেরকে না জিজ্ঞাসা করে আপনি দিয়ে দিবেন, বলছে না দেই না এখনো, তবে দেওয়ার এক পথে আছে। এটা করিডোর দিয়ে দিলেন। আপনি হাসিনাকে ফেসিস্ট বলেন, ফেসিস্ট তো দেয় নাই। সেন্ট মার্টিন দ্বীপ, হাসিনা তো প্রত্যেক দিনই বলতো যে আমি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিলে ক্ষমতায় আরো কিছুদিন থাকতে পারি। এমনকি তার যে একজন বাবা ছিল, যে মানুষটা সবচেয়ে খারাপ বাংলাদেশের, তার নাম শেখ মুজিবুর রহমান। এই খারাপ মানুষটা কিন্তু 1971 সনের 23শে মার্চ পাকিস্তানের তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূতের নাম ছিল ফারল্যান্ড। আজিজ ভাই এগুলো জানে। সেই ফারল্যান্ড এসে কিন্তু অনেক কথার পরে প্রস্তাব দিছিল। আমেরিকা তো নিজের স্বার্থটা আগে দেখে। মিস্টার মুজিব স্বাধীনতা নেন, কিন্তু সেন্ট মার্টিন ডে আমাদের স্টিমারটা বেরার একটা সুযোগ করে দেন। আমরা দিয়াগো গার্সিয়া থেকে চলে যাব, কাজে এখান তো আমাদের স্টিমার বেরাইতে হবে এশিয়াতে, প্যাসিফিকে। শেখ মুজিব সেদিন উত্তর দিয়েছিল, আমার দেশের 1 ইঞ্চি জায়গা দিও, আমি বাংলাদেশ চাই না বা আমি করতে চাই না। তো এই যে দেশ আপনি বলেন, কাকে আপনি বলবেন ভালো বা খারাপ? আমি যদি বলি আপনাকে আজকে যা হচ্ছে এগুলো হওয়া উচিত না, আইনে আদালতে 5ই আগস্টের আগে যা ছিল এখন তাই আছে, তার চেয়ে আরো খারাপ হয়েছে। নিম্ন আদালত গুলোর করে বাদ দিলাম, এটা সরকার নিজে চালায়, কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখন তো আর স্বৈরাচার নাই। আপনি 5ই আগস্টের আগের কথা বললেন, এখন তো স্বৈরাচার নাই। 5ই আগস্টের পরে আরো খারাপ হয়েছে বললাম তো। আমার সাথে চ্যালেঞ্জ করুক কেউ চ্যালেঞ্জ করুক আমার সাথে। আমি তো ওখানে 50 বছর যাবত হাইকোর্টে ওকালতি করি, 50 ইয়ার্স, 50 বছর। কিন্তু আমি কিন্তু সিনিয়র অ্যাডভোকেট বাংলা। আমি তো বলছি ফজলুর রহমানের সবাই চিনে বাংলাদেশে, উকিল যারা আছে 1 লক্ষ উকিল আছে, সবাই চিনে। আমি তো কইছি যে এই 5ই আগস্টের চেয়ে এখন যে কতগুলো জিনিস হইতেছে এইগুলো আরো অনেক বেশি কালো। এই কালো আইনগুলা, আইন বলবো না, কালো আদেশ, কালো কেন হইতেছে? সব জাস্টিস খারাপ না, সব জাস্টিস খারাপ না। যারা জাস্টিস আছে আমি বলছি দে আর দ্য ব্রিলিয়েন্ট। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে? হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক দলকে, বিএনপির বাইরে রাজনৈতিক দলকে আমাকে একটা নাম বলেন। জামাত বলবেন আপনি? জামাত তো সমস্ত ঘটনার ঘটন অঘটন পটিয়সী।
যারা 1900 এনসিপি কি এইগুলা মেম্বারের ভোট পাইব ছেলে পেলে আপনি চিলড্রেন কইছে দে আর মাই চিলড্রেন মেম্বার ইউনিয়ন পরিষদের মেম্বারের ভোট পাবে ফাও মানুষ আমি আপনাকে দেখাইতে পারি আমি বললাম যে একটা মানুষ রিক্সাওয়ালা যে বক্তৃতা করে এখন হেও যদি পার্টি করে এদের চেয়ে বেশি মানুষ হবে 1-2 দিন 10,000 হইব পরে 10 জন হবে আমি আপনাকে বলছি পলিটিক্যাল পার্টি বিএনপি আর জামাত আর অন্যগুলো হেফাজত তো নিজেরা পলিটিক্যাল পার্টি নিজেরাই বলে না বা ইসলামী ঐক্যজোট বলেন আর ইসলামী আন্দোলন বলেন ওই যে সংবিধান এটার কি আন্দোলন কয় চরমনের পিসাবের দল এই দল আর কমিউনিস্ট পার্টি ইত্যাদি তো বিএনপির সাথে বিভিন্ন ব্যাপারে একমত আমার কথাটা একটু বলতে দেন না হলে ভুল বুঝাবুঝি হবে সেখানে জামাত ইসলাম তো গত আমার কাছে মনে হচ্ছে 54 বছর যাবত যে তাদের যে ষড়যন্ত্র এবং চক্রান্ত তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা যে কাজ করছে এবং তারাই হলো মূল শক্তি এখানে ওই কাজ করার কালো অধ্যায় রচনা করার পিছনে এবং আজকে তো এসে আমি মনে করি যে আমার 71 হারায় গেছে তারা তো দীর্ঘদিন বলছে 47 আর 24 হইল স্বাধীনতা 71 হইল কিছু না প্রথম বলছে কিছু না 71 মানে না আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা করবেন কিন্তু যখন ফজলুর রহমানদের মতো এই হতবাগাগুলা ওই আজিজ সাহেবদের মতো হতবাগাগুলা কইছে এই আসিরে এখনো কিন্তু মুক্তিযোদ্ধা মরি নাই এরা তো লিখেই ফেলছিল যারা মুক্তিযুদ্ধের নামে অস্ত্র নিয়ে যুদ্ধ করছে এরা আল্লাহর কাছে মাপ চাও ওদের পত্রিকায় লিখে ফেলছিল জামাত সমর্থন করছিল তাদের শিবির সমর্থন করছিল কিন্তু যখন ওই ঢেউয়ের সেই যে সুনামির বিরুদ্ধে যখন হাত তুলে দিছে মুক্তিযোদ্ধারা ফজলুর রহমানদের মতো মানে কি বলবো আমরা সেই সন্তানেরা মুক্তিযুদ্ধের সন্তানেরা হাত তুলছে এখন থামছে এখন বুঝছে যে না মুক্তিযুদ্ধকে বেশি আঘাত করলে বিপদ আছে তারা তো জামাতের চক্রান্তের কারণেই আজকে বাংলাদেশের এই কালো অধ্যায় সৃষ্টি হচ্ছে এবং এদের যদি সর্বনাশ হয় কোনো কারণে এখানে জামাতের প্রধান ভূমিকা থাকবে শেষ করতে কথাটা আমার কথা ধন্যবাদ এম এ আজিজ আপনাকে দিয়ে শেষ করতে চাই যে অনির্দিষ্টকাল অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখা যৌক্তিক নয় গতকালই বলেছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি তো শেষ করেন না বিষয়টা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার দেশটা তো সঠিকভাবে পরিচালিত করতে পারছে না এবং কথা আমি তো বললামই আমরা প্রধান উপদেষ্টার কাছে আস্থা রাখতে চাই তিনি তো কথা ঠিক করে বলেন না তিনি স্পষ্ট করেন না মানে কি শুধু নির্বাচনের প্রশ্নেই নির্বাচনই তো লাগবে এখন দেশ তো চালাতে পারছে না সুতরাং যে অবস্থায় আছে ওনার ভাষায় যতটুকু একমত হয় ততটুকু দিয়ে নির্বাচন দিয়ে দিক উনি তো দেশ চালাতে পারছে না উনি দেশটা ধরে রাখছে কেন ওনার তো অনেক কিছু নেওয়া হয়ে গেছে সেটা নেগোশিয়েট করুক না যে দল রাজনৈতিক বড় দল 2 দল আছে তার সাথে নেগোশিয়েট করুক যে আমি এগুলো নিয়ে ফেলছি এগুলো আমারে দিয়ে দেন আমারে বিপদ ঘটায়েন না তলে তলে নিতে করে নেন তলে তলে তো করিডোর দিলেন তলে তলে নেগোশিয়েট করে নিয়ে আপনি করিডোর তো দেয়নি দিয়ে ফেলেন শর্ত দিয়ে বলছেন না শর্ত কি বলেন আপনি তো সাংবাদিক বলেন না শর্ত দিছি শর্ত মানলে দিব কেন ওখানে বলতে পারে নাই যে সমুদ্রপথ আছে এয়ারড্রপ করে দিতে পারে এখনো তো মায়ানমারের কিছু কিছু জায়গা খালি আছে এয়ারড্রপ করে দিতে পারে চীন ওখানে আরাকান দখল করে রাখছে চীন দিয়ে মাধ্যমে দিতে পারে অনেক স্কোপ ছিল অনেক স্কোপ আছে তো উনি বাংলাদেশ কেন চায় বাংলাদেশ চায় মানে কি পুরা ওই বেল্ট নিয়ে আলাদা রাষ্ট্র করতে চান নাকি আলাদা রাষ্ট্র টের পান না এগুলো তো অনলাইনে টকশোতে বলতে নাই আমি শোনেন আমি আজ থেকে 10 বছর আগে চিটাগাং থেকে শেরপুর পর্যন্ত পাহাড়ের উপর দিয়ে ঘুরছি 7-8টা রিপোর্ট লিখছি আমি আদ্য প্রান্ত জানি আপনি দেখেন এই যে আমাদের যে হিলি এরিয়ায় কোনো মুসলমান আছে সনাতনী ধর্মের লোক ছিল আছে এখন সব কনভার্টেড করে ফেলছে সব খ্রিস্টান 95% খ্রিস্টান শুধু জিয়াউর রহমান কিছু আপনার বাঙালি পাঠাই দিয়েছিল এরা ছাড়া আর বাকিরা সব খ্রিস্টান হয়ে গেছে নানান রকম সুবিধা দিয়া তো ওই বেল্ট আবার তিব্বত থেকে শুরু করে সব তো খ্রিস্টান হয়ে গেছে আপনি এগুলো হুশ করতে হবে না আপনি আবার সেখানে আপনার করিডোর দিচ্ছেন করিডোর আরাকান আর্মি আসলে যদি গুতা মারে কি করবেন আবার আরাকানিদের ওখানে যাতে দুর্ভিক্ষ লাগে এই জন্য জান্তা সরকার ওখানে খাবার টাবার অভাব করে দিছে আপনি তো কোন পক্ষে আছেন আরাকানের পক্ষে আছেন না জান্তা সরকারের পক্ষে আপনি ওই দলের ভিতরে ঢুকতেছেন কেন
ঢুকতেছেন কেন? ধন্যবাদ জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান এবং এম আজিজ, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা যেখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।